যারা ক্ষমতায় এনেছিল তারাই এখন পিছুটান দিচ্ছে। সেনাবাহিনী, রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক সম্প্রদায় সবাই এখন মোহাম্মদ ইউনূসের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কঠোর বক্তব্য, রাজনৈতিক দলগুলোর ক্রমবর্ধমান চাপ এবং সরকারের অভ্যন্তরীণ বিভক্তি, আন্তর্জাতিক অঙ্গনের মিশ্র বার্তা অধ্যাপক ইউনূসের নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলেছে। এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন একজন নোবেলজয়ী, যিনি এখন সংস্কারের প্রতীক হিসাবে, কখনো বিতর্কের কেন্দ্রবিন্দু হিসাবে, আবার কখনো জাতীয় উত্তরণের মুখ হিসাবে বিবেচিত হয়েছে। অগ্নি পরীক্ষার মুখে এবার বাংলাদেশের রাজনীতি। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম: সেনাপ্রধান ও বিএনপির সঙ্গে সংঘাতে ইউনূস, কুরসি বাঁচাতে ইস্তেফার নাটক, কোন পথে বাংলাদেশের রাজনীতি? এরপরেই জানাবো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে আমির খসরু মাহমুদের হুঁশিয়ারি বার্তা। পরেই জানাবো এবার যারা ক্ষমতা এনেছিল তারাই এখন পিছুটান দিচ্ছে, কঠিন অগ্নি পরীক্ষার মুখে বাংলাদেশের রাজনীতি। জানাবো লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টাকে যা জানিয়েছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও অবস্থান কর্মসূচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়াও জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। সেনাপ্রধান ও বিএনপির সঙ্গে সংঘাতে ইউনূস, কুরসি বাঁচাতে ইস্তেফার নাটক, কোন পথে বাংলাদেশের রাজনীতি? একদিকে নির্বাচনের দাবি, অন্যদিকে অত্যাদেশের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের আন্দোলন যত সময় গড়াচ্ছে ততই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা তথা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের উপর বাড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক চাপ। এতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত ইস্তেফা দেবেন তিনি। ঢাকা ছেড়ে ফের পাড়ি জমাবেন ইউরোপে, নাকি সেনা অভ্যুত্থান দেখবে বাংলাদেশ? সব প্রশ্নেই সরগম ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি। গত কয়েক মাস ধরেই পার্লামেন্ট তথা জাতীয় সংসদের নির্বাচন নিয়ে ইউনূস সরকারের রক্তচাপ বাড়িয়েছে বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল। সেই তালিকায় একেবারে সামনের সারিতে রয়েছে বিএনপি। ফলে কিছুটা বাধ্য হয়ে গত 25 মে বিকেলে বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী বছরের 30 জুনের পর আর একদিনও ক্ষমতায় থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে ইউনূসের সঙ্গে প্রথম দফার বৈঠকে অংশ নেন 11টি দলের প্রতিনিধিরা। পরে হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 9টি দল আলাদা করে বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। উল্লেখযোগ্য, গত 10 মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে ঢাকার এই অন্তর্বর্তীকালীন সরকার। ফলে বর্তমান পরিস্থিতিতে ভোট হলে তারা যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না তা বলাই বাহুল্য। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর রাতে ভারত বিরোধী তাস খেলেন ইউনূস, কিন্তু তাতেও বিএনপির হুমকি হুঁশিয়ারি বন্ধ হয়ে গিয়েছে এমনটা নয়। 25 মে এই ইস্যুতে মুখ খোলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রের স্বৈরাচার বা ফ্যাসিবাদ রুখতে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি, সেই কারণে ডিসেম্বরের মধ্যে ভোট করতেই হবে। এই ব্যাপারে আরো এক ধাপ এগিয়ে ইউনূস সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবের একটি সভায় তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে প্রধান উপদেষ্টা মৌলবাদী গোষ্ঠীকে এক করে ফেলেছেন। জাতীয়তাবাদী গোষ্ঠীর সঙ্গে আমাদের বিভাজন তৈরির চেষ্টা করছেন। আমরা রাস্তায় নামলে উনি 24 ঘন্টাও থাকতে পারবেন না। তবে আমরা চাই ইউনূস সরকার সফল হোক। এদিকে বিএনপির মতোই জাতীয় সংসদে দ্রুত নির্বাচন চাইছে সেনাবাহিনী। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন এ ব্যাপারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সরাসরি সংঘাতের জায়গায় চলে এসেছেন ইউনূস। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই তাকে সরিয়ে দিয়ে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে ওই পদ দেওয়ার পরিকল্পনা করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ক্ষমতা এসে পাকিস্তানপন্থী কামরুলকে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে নিয়োগ করবেন ইউনূস। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনতে হবে আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 1000টা সংস্কার করেও কোনো লাভ হবে না যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়। তাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনতে হবে এবং এটা অব্যাহত রাখতে হবে।
আজ দুপুরে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়ার পেছনে গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো ছিল, প্রথমত ছাত্র জনতার সবার সমর্থন, দ্বিতীয়ত দেশের রাজনৈতিক দলগুলো এবং তৃতীয়ত বাংলাদেশের সামরিক বাহিনী শেখ হাসিনার পতনের পেছনেও এই তিনটি শক্তি কাজ করেছে। ছাত্র জনতার রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সমর্থন এবং সেনাবাহিনী এটিকে সহায়তা করেছে। তিনি আরো বলেন, তবে 10 মাস অতিক্রান্ত হলেও জাতীয় সেই ঐক্য বিভেদ ও বিভাজন পরিলক্ষিত হয়েছে এবং তা প্রশ্নবিদ্ধ হয়েছে। সবাই সংস্কার প্রস্তাবনা জমা দিলেও কোথায় ঐক্যমত্য তা প্রকাশিত নয়। সবাই মুখিয়ে আছে কোথায় ঐক্যমত্য তা জানার জন্য, কিন্তু প্রেক্ষাপট অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও জানান আমির খসরু। ভবিষ্যৎ রাজনীতি নিয়ে তিনি আরো বলেন, আগামীর রাজনীতি আগের মতো হবে না। সত্যিকার অর্থে পরিবর্তনশীল মানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করতে হবে। যে সমস্ত দল বা ব্যক্তি এসব বুঝবে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। সংস্কার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, মত পার্থক্যের বিষয় প্রকাশ করা হলেও কোথায় ঐক্যমত্য তা প্রকাশ করা হয়নি, কিন্তু প্রেক্ষাপট অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ সম্পর্কে সবাইকে জানানোর আহ্বান জানান তিনি। যারা ফ্যাসিবাদদের পথে হাঁটছে তারাই নির্বাচন চায় না বলে মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক পথে ফেরাতে সমস্যা কোথায়, এমন প্রশ্নও তুলেন বিএনপির এই নেতা। বাংলাদেশের রাজনীতি এক অনির্ধারিত সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এক চরম দ্বিধা ও সংকটের মুখে। সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কঠোর বক্তব্য, রাজনৈতিক দলগুলোর ক্রমবর্ধমান চাপ এবং সরকারের অভ্যন্তরীণ বিভক্তি, আন্তর্জাতিক অঙ্গনের মিশ্র বার্তা অধ্যাপক ইউনূসের নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলেছে। এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন একজন নোবেলজয়ী, যিনি কখনো সংস্কারের প্রতীক হিসাবে, কখনো বিতর্কের কেন্দ্রবিন্দু হিসাবে, আবার কখনো জাতীয় উত্তরণের মুখ হিসাবে বিবেচিত হয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি ইতিহাসের সঠিক দিকে থাকবেন নাকি নিজের চারপাশে গড়ে তোলা ছায়া সাম্রাজ্যে আটকে পড়বেন? তিনি যদি দায় এড়িয়ে যান তবে ইতিহাস তাকে ক্ষমা করবে না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাম্প্রতিক বক্তব্য, সেখানে তিনি নির্বাচন নিয়ে সময়সীমা নির্ধারণ করে দেন এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন। তা অন্তর্বর্তী সরকারের সঙ্গে মতভিন্নতারই প্রকাশ। তিনি সরাসরি বলেন, ডিসেম্বরের মধ্যে অবশ্যই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। এমন একটি অবস্থান যা অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের জুন পর্যন্ত সময় নেওয়ার কৌশলের সঙ্গে সাংঘর্ষিক। সেনাপ্রধান আরও স্পষ্ট করে বলেন, 2026 সালের জানুয়ারিতে একটি নির্বাচিত সরকার দেখতে চান যা ইউনূস সরকারের উপর চাপকে আরও তীব্র করেছে। নির্বাচন নিয়ে বারবার তারিখ বদলানো, উপদেষ্টাদের পরস্পর বিরোধী বক্তব্য এবং জনগণের মধ্যকার আস্থাহীনতা এখন অধ্যাপক ইউনূসকে এমন এক চৌরাস্তা এনে দাঁড়িয়েছে যেখান থেকে ফেরার পথ সংকুচিত হয়ে আসছে। সেনাপ্রধান যখন প্রকাশ্যে সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন, তখন সেটা শুধু শাসন ব্যবস্থার ভাঙন নয়, বরং একটি সাংবিধানিক শূন্যতার ইঙ্গিত বটে। অধ্যাপক ইউনূস ইতোমধ্যেই অভ্যুত্থানের সমর্থকদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছে এবং পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, সেনাবাহিনীর সঙ্গে এই টানাপোড়েনের মাঝে তার নেতৃত্বে গ্রহণযোগ্যতা কতটুকু, বিশেষ করে যখন তারই কিছু উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে জটিল করে তুলেছে বলে অভিযোগ উঠেছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং সালাউদ্দিন আহমেদ। বৈঠকে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সরকারের 2 উপদেষ্টাকে অব্যাহতি দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিও জানানো হয়েছে। এসব দাবির পাশাপাশি প্রধান উপদেষ্টার কাছে একটি লিখিত বক্তব্য পেশ করে বিএনপি। সদস্য খন্দকার মোশাররফ হোসেন দলের পক্ষ থেকে এই বক্তব্য উপস্থাপন করেন। তে লেখা ছিল, দীর্ঘ প্রায় 16 বছর অগণতান্ত্রিক বর্বরতম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024-এর জুলাই আগস্টের রক্তাক্ত ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে এদেশের মানুষ আপনার নেতৃত্বে একটি নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে, বিজয়ী হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। কিন্তু গত 9.5 মাসে জনপ্রত্যাশা বা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে তা একটি বিশাল প্রশ্নের সম্মুখীন। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ফাটল ধরতে
শুরু করেছে, অথচ আগামীর বাংলাদেশের মূল চালিকা শক্তি এই ঐক্যকে বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কোনো বিকল্প নেই। এই ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার কথা। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সচেতন থাকা উচিত ছিল। এই বক্তব্য আমরা আপনার সামনে বারবার উচ্চারণ করেছি, অথচ সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে জনমনে সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে জাতীয় স্বার্থে রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার ছিল। এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অস্থায়ী সরকারের কাছে বলে এদেশের জনগণ মনে করে না। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য এবং কর্মকাণ্ডে সরকারের ভাবামূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়া দরকার বলে আমরা মনে করি। দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও অবস্থান কর্মসূচি। বিএনপির নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থকেরা। এ নিয়ে টানা 14 দিনের মতো চলছে তাদের অবস্থান কর্মসূচি। সকাল থেকেই নগর ভবনের মূল ফটকের সামনে ও ভবনের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনকারীরা বলছে, 2 দফায় কোর্ট রায় দেওয়া সত্ত্বেও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্বেচ্ছাচারিতার কারণে তিনি শপথ নিতে পারছেন না বলে অভিযোগ তাদের। এদিকে টানা 14 দিনের আন্দোলন ও কর্মসূচির কারণে সিটি কর্পোরেশনের সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ আছে। এজন্য নাগরিক সেবায় যে ধরনের ভোগান্তি তৈরি হয়েছে তার দায় স্থানীয় সরকারের উপর দিয়েছে ইশরাক সমর্থকেরা। এর আগে গত 14 মে থেকে নগর ভবনের সামনে ঢাকাবাসী ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।